বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায়। ৩ ইস্যুতে ইসি ঘেরাও ছাত্রদলের। জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল। নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হবে। এই বিভাগ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করতে কাজ করবে। রোববার ১৮ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, আমরা যদি একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে ভবিষ্যতেও আমাদের শোক সমাবেশ আর শোকগাথাই লিখতে হবে। তাই আর শোক সমাবেশ নয়, আসুন একটি গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা সবাই মুক্তিযোদ্ধা। যেমনভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। তারেক রহমান আরও বলেন, এই আত্মত্যাগ রাষ্ট্রের কাছে একটি ঐতিহাসিক দায় সৃষ্টি করেছে। আগামী দিনের গণতান্ত্রিক সরকারকে এই দায় যথাযথভাবে পালন করতে হবে যাতে শহীদ ও আহত পরিবারগুলো সম্মান, স্বীকৃতি ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা ৩০ বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলে ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও থাকছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজনৈতিক অঙ্গনে চলমান সংলাপ ও পারস্পরিক যোগাযোগের অংশ হিসেবে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের ইসি বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগসহ ৩টি দাবিতে নির্বাচন ভবনের বাইরে ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ১৮ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টার আগেই কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন ভবনের সামনে উপস্থিত হন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনানুষ্ঠানিকভাবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করবে। এর পেছনে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ইতোমধ্যেই স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও
বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে শেষ মুহূর্তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর ফলে ইসলামপন্থী দলগুলোর সম্ভাব্য বৃহত্তর ঐক্য বা এক বাক্স নীতি বাস্তবায়নের সুযোগ বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পরও ইসলামী আন্দোলন জোটে না গিয়ে ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। এতে নির্বাচনী সমীকরণ বদলে গেছে এবং জামায়াতসহ বাকি ১০টি দলকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড শামছুল আলম বলেন, ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তার মতে দলটি নিজেকে আর ছোট দল হিসেবে দেখছে না এবং এককভাবে শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ইসলামপন্থী ভোট ভাগ হয়ে গেলে এর সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বিএনপি। কারণ ধারণা করা হয় দেশে ১৫ থেকে ২০% ভোট ইসলামপন্থী বা ডানপন্থী দলগুলোর পক্ষে যায়। এখন জামায়াত জোট ও ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচন করায় সেই ভোট বিভক্ত হবে। সূত্র জানায়, ইসলামী আন্দোলন জোট ছাড়ার পেছনে দুটি মূল কারণ রয়েছে: আসন বণ্টন নিয়ে অসন্তোষ এবং আদর্শিক দ্বন্দ্ব। দলটি শুরুতে ১০০টির বেশি আসনে নির্বাচন চাইলেও পরে অন্তত ৫০টি আসন দাবি করে। জামায়াত ৪৫টির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। পাশাপাশি জামায়াত নেতৃত্ব শরিয়া আইন প্রণয়ন না করার যে বক্তব্য দিয়েছে তা ইসলামী আন্দোলনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে দলটি। জুলাই-আগস্টের গণ আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আজই প্রাথমিক শুনানি হতে পারে। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত নৃশংস ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শেষে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক বিগত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। একই মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও প্রধান আসামিদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে।